ভয়ে ফেরিহার সারা শরীর কেঁপে ওঠে। নীরা যতই ভুচুং ভাচুং বুঝিয়ে তাকে সান্ত্বনা দেখ, ফেরিহা জানে ওই ছেলে টিকটকার হতেই পারে না। তার অজ্ঞান হওয়ার আগে ছেলেটা কি যেন নাম বলেছিল, ফ দিয়েই কিছু একটা, তবে সেটা ফেরিহা একদম ভুলে গিয়েছে। ঘোড়ার ডিম, যা হবে দেখা যাবে। এখন আমি আমার কাজে ঠিকভাবে যাই তো। আর্ট গ্যালারিতে আজ মানুষের খুব ভিড়। সবাই অবশ্য এত সুন্দর পরিবেশ, ডেকোরেশন সব কিছু দেখে ফায়েজ আহমেদের কোম্পানি ও তার ছেলের খুব প্রশংসা করেছে। তাদের কোম্পানির দ্বারা আয়োজিত একটা ছোট্ট প্রতিযোগিতা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। চারুকলা বিভাগের নানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসে এখানে নিজের সেরা চিত্রটি প্রদর্শন করবে। এসবের মাঝে সবটা সুন্দর যারটা হবে সেই বিজয়ী। সবার খাবারের জন্য ছোট একটা আয়োজনও করা হয়েছে। ফায়েজ আহমেদের নিজের যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে সবার জন্য পার্সেল অর্ডার করা হয়েছে। কিছুক্ষণের মাঝেই হয়তো ডেলিভারি ম্যানরা চলে আসবে। বড় আর্ট রুমের এক সোফায় বসে একটা বই পড়ছে ফারদিন। যেমন তেমন বই না, বিখ্যাত ড্রাকুলার বইটা। আর ভাবছে এসব কাল্পনিক চরিত্র থেকে বাস্তব ভ্যাম্পায়াররা কতটা আলাদা। কালো শার্ট, কালো প্যান্ট, সব কিছুতে বেশ আকর্ষণীয় লাগছে তাকে। গ্যালারিতে ঘুরতে আসা অনেকের না চাইতেও চোখ পড়ছে সোফায় বসে থাকা ওই যুবকের উপর ঠিক তখনই। ভাইয়া, আপনি ওই দিকটায় রাখেন, আমি বোতলগুলো এদিকে রাখছি। আচ্ছা, সাবধানে, কোনো সমস্যা হয় না যেন। আমাদের রেস্টুরেন্টের মালিকের ছেলের আর্ট গ্যালারি এটা। খাবার সব ঠিকঠাক আছে নাকি আরেকবার চেক দাও তো। ফেরিহা মাথা নাড়ে। তার সাথে কাজ করা ছেলেটা অন্যদিকে যায়। ফেরিহা সব কিছু ঠিকঠাক লিস্টের সাথে মেলাচ্ছে, কোনো কিছু বাদ যেন না পড়ে। অনুষ্ঠান এখন শুরু হয়ে গিয়েছে। আর্ট গ্যালারির হল রুমে সবার বসার ব্যবস্থা করা হয়েছে। ছোট্ট স্টেজটার উপর ফারদিন কিছু কথা বলতে শুরু করে আর্টের নানান বিষয় নিয়ে। শুধু রং আর তুলির ছোঁয়া দিয়ে একজন চিত্রকর্তার ছবি আঁকতে পারেন না, এতে মিশানো থাকে ইমোশন। প্রত্যেক আর্টিস্টই তার জীবনের কোনো ঘটনা বা চরিত্রকে বাস্তবের রূপ দেয়। নতুন তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যখন আঁকবে মনে রাখবে তোমাদের তুলির ছোঁয়ায় যেন অনুভূতিরা জীবিত হতে পারে। কথার মাঝে মাঝে সবাই হাততালিও দিচ্ছে। কেউ কেউ ফোনের ক্যামেরা বের করে ভিডিও করছে, কেউ বা ছবি তুলতেছে। ফারদিন নিজের আঁকা নতুন কিছু ছবিও প্রদর্শন করতেই উপস্থিত সবাই প্রশংসায় গা ভাসাতে লাগলো। রাজমহলে আজ অনেক বড় বড় ব্যক্তিরাও রাজ দরবারে উপস্থিত আছে। রাজা ফায়াজ আহমেদ সিংহাসনে বসে রাজ্যের নানান সমস্যা নিয়ে আলোচনা করছে। সবচেয়ে অবাক করার বিষয়, এখানে জোসেফ ও ফায়াজ সহ আরও অনেকেই আছে যারা গোপনে রাজার ক্ষতি করছে, তবে ফায়াজ তা জানে না। বুঝলে সবাই, ঘরের শত্রু যখন ভীষণ হলে তখন সব দিক দিয়েই বিপদ। রাজদরবারের একজন রাজার এমন কথা শুনে বলে উঠল, রাজা কি আমাদের অবিশ্বাস করছেন? তেমনটা না, আবার অনেকটা সেরকম বলতে পারো। সমস্যা হলো আমি জানি বিদ্রোহীদের অনেকটা এই রাজ দরবারের উপস্থিত আছে, তবে কে সেটা এখনো বের করতে পারেনি। তবে খুব শীঘ্রই সেটা বের হবে। অন্তত আপনাদের কাছে আমার অনুরোধ, আবেগের বশে এমন কিছু করবেন না যা পুরো ভ্যাম্পায়ার জাতির জন্য কাল হয়ে দাঁড়াবে। উপস্থিত সবাই রাজার সাথে সহমত পোষণ করল। তবে ফায়াজের চিন্তা কোনোভাবেই কমেনি। যদি তার ছেলে সেই সঠিক মানবীকে খুঁজে বের করতে ব্যর্থ হয় তখন কি হবে এর পরিণাম? জোসেফও রাজার চিন্তিত মুখ দেখে হাসে, ধীরে ধীরে বলে ওঠে, আপনার ছেলের আগে সেই বিশেষ মানবীকে আমরা খুঁজে পেয়ে গিয়েছি মহারাজ। নিজের ধ্বংস হওয়ার মুহূর্তের গণনা শুরু করে দিন।
সবাইকে খাবার পরিবেশন করা হয়েছে, যে যার যার খাবার দাবার নিয়ে ব্যস্ত। ফেরিহাও তার সাথে তাদের টিমের সবাই বেশ ক্লান্ত। সবাই একটু গ্যালারির পিছনে বসে বিশ্রাম নিচ্ছে, তবে ফেরিহার চিন্তা অন্যটা। তার চোখ বারবারই উপরের ছাদের দিকে যাচ্ছে। সেদিকটায় এখন কেউ নেই, তবে চারপাশের আলো সেখানে গিয়ে পড়ছে। রাতে ফুলের বাগানগুলোর ফুলগুলো কিভাবে দেখাও যাচ্ছে। ফেরিহা খুব সাবধানে একা একা সবার আড়ালে ছাদে চলে আসে। উপর থেকে দূর অবধি কত সুন্দর দৃশ্য তার। আর শীতের শো শো বাতাসে ফেরিহা নিজেকে আর আটকেতে পারে না। নিজের খোপা খুলে চুলগুলোকে উন্মুক্ত করে দেয়। আর্ট গ্যালারির যে দিকটায় কেউ নেই, পুরো ফাঁকা, ছাদের পাশে সেদিকটায় এসে দাঁড়ায়। দু হাত মেলে চোখ বন্ধ করে রাখে। একটু ফ্রেশ বাতাসে এখন তার ভালো লাগতে শুরু করে। হ্যাঁ, সবটা ঠিকভাবে হয়েছে। আমি বিজনেসের ব্যাপারটাও দেখছি। না না, আসলে ফারদিন থেমে যায়। ফোনে তাদের কোম্পানির ম্যানেজারের সাথে কথা হচ্ছিল। নিচে শোরগোল দেখে ছাদের এই দিকটায় ফোন নিয়ে আসছিল সে। এখানটায় অনেক নীরব, তবে ফেরিহাকে এভাবে দেখে সে থেমে যায়। ফোনের ওপাশ থেকে ম্যানেজার বারবার হ্যালো হ্যালো করছে। হ্যালো মিস্টার ফারদিন স্যার, কথা শুনতে পাচ্ছেন? একটু পরে কথা বলবো, রাখছি। ফারদিন তাড়াতাড়ি কল কেটে দেয়। ফেরিহাকে চুপচাপ দেখতে থাকে। হঠাৎ বুকের ভেতরটায় যেন মোচড় দিয়ে ওঠে। খোলা চুলে মেয়েদের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। ফেরিহাকে এখন একটু বেশি ভালো লাগছে। ফারদিন ধীর পায়ে ফেরিহার কাছে চলে আসে। একদম পিছনে এসে চুলের সাথে হালকা লেগে দাঁড়ায়। এদিকে ফেরিহা নিজেকে রিল্যাক্স করে পেছনে ফিরতেই ফারদিনকে এতটা কাছে দেখে ভয়ে লাফিয়ে ওঠে। ছাদের একদম সাইডে যাওয়ায় আর একটুর জন্য পড়ে যায়নি সে। ফারদিন ফেরিহার এক হাত ধরে একটা টান দিয়ে সরিয়ে ফেলে। এখনই তো পড়ে যেতে, ইউ স্টুপিড। এত সাইডে কেউ দাঁড়ায়? ফেরিহা কোনো জবাব দেয় না, চোখ বড় বড় করে ফারদিনকে দেখতে থাকে। পৃথিবীতে 700 কোটি মানুষ থাকতে বারবার এই লোকটার সাথেই তাকে ঝামেলায় পড়তে হয় কেন? পরে মনে পড়ে, ইনি তো মানুষ না, ভ্যাম্পায়ার। পৃথিবীতে ভ্যাম্পায়ার মনে হয় খুব কম আছে, তাই বারবার ফারদিনের সামনেই পড়তে হয় ফেরিহাকে। ফেরিহা মনে মনে বলে, এই রে, এত লোক থাকতে একেই আমাদের রেস্টুরেন্টের মালিকের ছেলে হতে হলো। কেননা আমার সাথে কাজ করা ছেলেটা বলেছিল অনুষ্ঠান নাকি মালিকের ছেলের। কালো পোশাক পরা, খুব হ্যান্ডসাম দেখতে, সবার ক্রাশ। একেই তো বেশ সুদর্শন লাগছে সবার মাঝে। এখন যদি না বলে ছাদে ওঠা আর সেদিনের ঝগড়ার প্রতিশোধ নিতে আমার চাকরি নিয়ে যায়। ফারদিন ফেরিহার হাত ধরে থাকায় তার সব কথা শুনতে পারে। সে মুস্কি হেসে ফেরিহার দিকে তাকিয়ে বলে, ভয় নেই, তোমার চাকরি ছিনব না। ফেরিহা অবাক হয়ে ফারদিনের দিকে তাকায়। এই ছেলে তার মনের কথা বুঝলো কি করে? মুভিতে দেখা ভ্যাম্পায়াররা অনেক ম্যাজিক্যাল শক্তির অধিকারী হয়, এরাও কি এমন? ফেরিহা তাড়াতাড়ি হাত ছাড়িয়ে পালাতে থাকে, তবে ফারদিনও কম না। তার হাত ফেরিহার দিক করে আঙ্গুল দিয়ে ইশারা করতেই একটা নীল আলো গিয়ে ফেরিহার পায়ে পড়ে। সাথে সাথে পা বরফের মতো জমে যায়। ফেরিহা অনেক চেষ্টা করেও পা নাড়াতে পারে না। শেষে ব্যর্থ নয়নে ফারদিনের দিকে তাকিয়ে বলে, আমি কাউকে বলবো না আপনি একটা ভ্যাম্পায়ার। আমাকে যেতে দিন প্লিজ। আমার রক্ত মজা না, সত্যি। আমি ফাস্ট ফুড বেশি খাই। সিরিয়াস মোমেন্টেও ফারদিন হেসে ফেলে। এই মেয়ে কি ভাবছে ফারদিন তাকে খেয়ে ফেলবে? এইদিকে ফেরিহা ফারদিনকে এভাবে হাসতে দেখে খুব কনফিউজ। ভূতের বাচ্চাটা এভাবে হাসছে কেন? ফারদিন হাসতে হাসতে বলে, আমার তো ফাস্ট ফুডই পছন্দ। না প্লিজ, আমি যেসব ফাস্ট ফুড খাই ওগুলো ভালো না। খেলে পেট খারাপ হয়, সাথে রক্তও দূষিত হয়, সত্যি বলছি। ফারদিন হাসি থামিয়ে হঠাৎ ফেরিহার একদম কাছে আসে, চোখে চোখ রেখে বলে, ভয় পেতে হবে না প্রেয়সী। মানুষরা বারবার ভালোবাসতে পারলেও ভ্যাম্পায়াররা তা পারে না। একবার কাউকে মনে ধরলে আমৃত্যু তাকে চেয়ে যায়, আর যাকে কাছে যায় তাকে স্বীকার করার প্রশ্নই আসে না। বরং তুমিও তো ছুরি বসিয়ে দিয়েছ আমার মনের কুঠুরিতে।
ফেরিহা ফারদিনের কথা শুনে আরও ভ্যাবাচেকা খেয়ে যায়। সে তো মোটেও টুইলাইন মুভির নায়িকার মতো সুন্দরী না যে তার কপালে এত হ্যান্ডসাম ভ্যাম্পায়ারও এসে পড়বে, আর এত সুন্দর একটা ভ্যাম্পায়ার তার মতো অসাধারণ মেয়েকে ভালোবাসবে। ফারদিন ফেরিহাকে চুপ থাকতে দেখে বলে, সবাই এখন খুব ব্যস্ত, 2-3 ঘন্টা আমরা না থাকলে কেউ কিছু টের পাবে না। চলো আমার সাথে। না প্লিজ, আমি কোথাও যাব না। আর আপনি আশেপাশে দেখুন, আমার থেকেও অনেক সুন্দরী মেয়ে আছে, আমি যাব না। বাহ্যিক সৌন্দর্যের প্রেমে পড়াটা আমার মতো ছেলের শোভা পায় না। তুমি দেখতে যেমনই হও আমার চোখে সবচেয়ে সুন্দর। ভয় পেও না, একটু বিশ্বাস করে দেখো, আমি তোমার সাথে কিছু করব না। চলো। না যেতে চাইলে জোর করে নিয়ে যাব, কিন্তু ভালোবাসলে একটু পাগলামো করতেই হয়। ফেরিহা পারছে না যেন পা দুটো খুলে রেখে চলে যায়, তবে সে নিরুপায়। আচ্ছা, 2-3 ঘন্টা কোথাও নিয়ে গিয়ে সে কি করবে? ভিলেন লাভারের মতো ফেরিহাকে একা পেয়ে ওইসব। না। ফেরিয়া চিৎকার করে ওঠে, সাথে সাথে চোখ দিয়ে টপ টপ করে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে। ফারদিন বেশ ঘাবড়ে যায়। সে তো মেয়েটাকে কাঁদাতে চায়নি, হয়তো মেয়ে মানুষকে সামলানো এত সহজ না। ফারদিন তাড়াতাড়ি হাত দিয়ে ম্যাজিক করে ফেরিহার পা আগের মতো করে দেয়। ফেরিহা আর 7-5 না ভেবে দৌড়ে ছাদ থেকে নেমে যেতে থাকে। একবারের জন্য পেছনে ফিরে তাকায় না। ফারদিনও ওকে আর জোর করে আটকায় না, শুধু ফেরিহাকে শুনিয়ে জোরে জোরে বলে, এই যে আমার থেকে পালিয়ে যাচ্ছ, কথা দিলাম প্রেয়সী, এমনও সময় আসবে যখন তুমি নিজেই আমার কাছে এর থেকেও দ্রুত গতিতে ছুটে আসবে। যদি আমার ভালোবাসা সত্যি হয়, তুমি আমার অস্তিত্ব, আমার জাত, আমি কে, এসব ভুলে হলেও আমার কাছে আসবে। দেখে নিও। ফেরিয়া সবটা শুনে থামে না, চলে যায়। তারও বা কি দোষ? একজন সাধারণ মানুষ হঠাৎ করে যদি দেখে গল্পের মতো অলৌকিক চরিত্র বাস্তব জীবিত, সে হয়তো ফেরিহার থেকেও বেশি ভয় পেয়ে যেত। কোনো সাধারণ মানুষের পক্ষে এসব বিশ্বাস করা সহজ না, একদমই না। ফারদিনের চোখের কোণে পানি জমে যায়। তার মতো শক্ত মনের কেউ কখনো দুর্বল হতে পারে? তার সাথে সব সময় এমন কেন হয়? কাউকে কাছে পেতে চাইলে সব সময় সে আরো দূরে চলে যায় কেন? কোনো প্রশ্নের উত্তর ফারদিন পায় না। যদি ফেরিহা এমনটাই চায় তবে তাই হবে। আর কখনো ফারদিন ফেরিহার সাথে দেখা করবে না, কখনোই না, মানে কখনোই না। আজ থেকে তাদের পথ সম্পূর্ণ আলাদা। তাদের প্রেমের আলিঙ্গনটা এই আধারেই মিলিয়ে গেল। শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে সবটা। ভালোবাসা তো আর জোর অবধি করে পাওয়ার জিনিস না, নয়তো ফারদিন সেটা করেই দেখত। এই জন্যই সে মানুষদের সাথে কখনো মিশত না, কারণ সে জানে তার সত্যিটা জেনে কেউই তাকে আপন করতে পারবে না। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফারদিন। একটু সময় একা কাটিয়ে নিচে চলে যায়। এখন তার বাকি কাজ সমাপ্ত করার পালা। সবকিছু ব্যাগে ভরে নিয়েছিস? হ্যাঁ চল, বাসে উঠে বসি। ফেরিয়া কাঁধের ব্যাগটা খুলে হাতে নেয়, আর একবার দেখে ভেতরে সব কিছু ঠিক আছে নাকি। তারপর বাসে উঠে যায়। একদম পিছনের সিটটা 2 সিট আগের জানালার পাশে গিয়ে বসে। নীরাও পেছনে পেছনে এসে ফেরিয়ার পাশে বসে। আচ্ছা, খুব মজা হবে রে। হুম। এই তোর কি হয়েছে বলতো? গত 1 মাস যাবৎ তুই খুব বদলে গেছিস। কেমন চুপচাপ একা থাকিস, একা একা কিছু নিয়ে গভীরভাবে ডুবে যাস। সমস্যা কি তোর? বিয়ে ঠিক হয়েছে আমার, আর মন মরা হয়ে আছিস তুই। এখন একটু নর্মাল থাক, কয়েকদিন পরে তো চলেই যাব। নীরার কথায় ফেরিয়া যেন জবাব দেয় না। মলিন হেসে জানালার কাজটা সরিয়ে দেয়, হুডির টুপিটা মাথায় দিয়ে দেয়। এক তো সকাল সকাল রওনা দেওয়ায় শীতটা বেশ ভালোই উপলব্ধি করা যাচ্ছে। ঘুরতে যাওয়ার উদ্দেশ্য তেমন আহামরি বিষয়ে কোনো কাপড় পরেনি সে। নর্মাল জামার উপরই ঢিলেঢালা একটা কালো হুডি পরেছে। একে একে বাসে সবাই উঠে পড়ছে। হুট করেই সবার পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যানটা হলো। মূলত নীরবের অফিসের সবাই মিলেই শীতকালে পাহাড় ঘোরার পরিকল্পনাটা করে। শীতে পাহাড়ি জায়গাগুলোতে পুরো বিদেশের ফিল পাওয়া যায়। ওরা যে জায়গায়
পার্কিং করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সেখানে নাকি বেশি শীত পড়লে স্নোফল হতে শুরু করে, তাই বেশি করে সবাই শীতের কাপড়ও নিয়ে নিয়েছে। 3 দিনের ক্যাম্পিংয়ে যাচ্ছে সবাই, কেউ কেউ পরিবার নিয়েও এসেছে। নীরবও তাই নীরা আর ফেরিহাকে সাথে নিয়ে এসেছে। তবে ফেরিহার আসার তেমন কোনো ইচ্ছা ছিল না। গত মাসের কিছু ঘটনা ফেরিহার পুরো দুনিয়াটা যেন পাল্টে দিয়েছে। সেই অলৌকিক প্রেমিক পুরুষের সাথে তার আর দেখা হয়নি। এসব কেন ভাবছি আমি? ও যেখানেই থাকুক আমার কি, আমি তো ওকে জাস্ট ভুলে যেতে চাই। সাইকোলজির মতে আপনি কাউকে যত দ্রুত ভুলে যেতে চাইবেন, সে তত বেশি বেশি আপনার কল্পনায় আসবে। সেই জন্য হয়তো ফেরিহা না চাইতেও বারবার তার শুধু সেই রাতের কথাই মনে পড়ে। আর ওই লোক তো কোনো সাধারণ মানুষ না যে চাইলেই ভুলে ফেলা যায়। নীরাদের পাশের সারির একদম পেছনের সিটে নীরব বসে আছে। নীরাকে ডেকে বলে, হালকা পাতলা খাবার, জুস, ফাস্টফুড সব আমার ব্যাগে আছে। অনেকটা পথ যেতে হবে তো, কিছু লাগলে বলিস। আচ্ছা, এখন আচারের প্যাকেট 2টা দাও তো। নীরবের ব্যাগ থেকে 2 প্যাকেট বড়ইয়ের আচার বের করে পাশের সারিতে বসা তারই অফিসের এক কলিগকে দেয়, দিয়ে বলে সামনে এগিয়ে দিতে। নীরা আচার হাতে পেয়ে 1 প্যাকেট ফেরিহার কোলের উপর রাখে, আরেকটা দাঁতে দিয়ে ছিঁড়ে নিজে খেতে থাকে। এনিও একটু পর বাসে উঠে যায়। উপস্থিত অনেকেই নড়েচড়ে বসে। সবারই ইচ্ছা এই সুন্দরী মেয়েটা তাদের পাশে এসে বসুক। এমনই একজন নীরবদের অফিসের জালাল মিয়া। সে তো তার পাশের বসা মোটা কলিগকে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে। লোকটা বিরক্ত হয়ে বলে, কি সমস্যা ভাই? অ্যাপোলপসি রোগ আছে আপনার? এত নড়ছেন কেন? ভাই আপনি একটু পিছনের সিটে গিয়ে বসবেন? কেন? আমি আগে এসে এখানে বসেছি। ভাই আমার বমির সমস্যা আছে। তো আমার কি? জানালার সাইডে আছেন, ওয়াক করে ফেলে দিবেন বাইরে। আমাকে আর বিরক্ত করলে আপনাকে শুয়ে তার উপর আমি বসে থাকবো। জালাল মিয়া একটু ওই দিকে গিয়ে বসে। আসলেই যদি এই লোক তার উপরে বসে, সে তো পুরো ফ্যাতান্নাত হয়ে যাবে। তবে এনি গিয়ে যে নীরবের পাশে বসবে তা সবাই জানে। এই মেয়েটা নীরব ছাড়া কারো সাথে তেমন মিশে না। এই জন্য অবশ্য অনেকেই ঠাট্টার ছলে এনিকে অনেক কথা শুনিয়ে দেয়। তবে এনি মেয়েটা খুব চুপচাপ, সবার এত কথাও প্রতি উত্তর কখনো টু শব্দও করে না। এজন্য ওকে বুলি করে সবাই যেন একটা পৈশাচিক আনন্দ পায়। শুধু নীরবের সামনে এমন কিছু হলেও বাদ দেয় না। এনিকে নিয়ে এত সমালোচনা আরও 2টো কারণ আছে। এক তো সে ভীষণ সুন্দরী, আর বাঙালি কিছু পুরুষদের একটা বদ অভ্যাস আছে সুন্দরী, স্মার্ট ও শিক্ষিত মেয়েদের নিয়ে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানো। তার উপর সেই মেয়ে যদি তাদের থেকে ভালো রেজাল্ট ও ভালো স্যালারির চাকরি করে তাহলে তো আর কথাই নেই। এমনকি অফিসের অন্য মেয়েরাও হিংসে করে এনিকে। তবে সবাই এক না বিধায় এনি এখনও টিকতে পেরেছে। আর তার সমালোচনার দ্বিতীয় কারণ হলো সেই কালো অদ্ভুত কোট। ডেইলি যে কোনো জামার উপরে মেয়েটা এটা পরবেই। সে পরে খুলে রাখবে, তাও পরবে। যেন কালো কোটটা বাসায় রেখে আসলে কেউ চুরি করে পালাবে। এই জন্য জালাল মিয়াও কম কথা শোনায়নি এনিকে। তবে এনি বরাবরের মতোই চুপ থাকে। মিস অ্যানি, এদিকে এসে বসুন। নীরবের গলা পেয়ে এনি পেছনে চলে যায়। নীরবের পাশের সিটটায় বসে। সবার এত সব রঙিন কাপড়ের মাঝে কালো সেই পুরনো কোট পরায় এনিরও একটু অস্বস্তি হচ্ছে। তবে সে নিরুপায়। এটা জাদুর কোট। এটা ছাড়া সূর্যের আলোয় নিচে থাকলে সে সবার সামনে পুরো ছাই হয়ে যাবে। অফিসের আরেকজন মেয়ে কলিগ সামনে থেকে একটু নাক ছিটকানোর সুরে বলে ওঠে, তা মিস অ্যানি, আমার পাশেও তো বসতে পারতেন, পিছনে খামোখা না গিয়ে। বলেই মেয়েটা হেসে ওঠে। নাম তিস্তা। সব মেয়েদের মধ্যে এই মেয়েটা এনিকে সবচেয়ে বেশি ঘৃণা করে। এনির চরিত্র নিয়ে ডেইলি ক্যান্টিনে বসে মিথ্যা রচনা বলা তার রুটিনের অংশ। নীরব তার টন্ট বুঝতে পেরে বলে ওঠে, আপনি যেই জুব্বা পরেছেন
তার পাশে তো একটা বাচ্চাও বসতে পারবে না। সিট দুটো তো আপনার একারই লাগবে মনে হচ্ছে। মিস এনি তো তাও একজন মানুষ, তার উপর সবার থেকে ভীষণ সুন্দরী। আপনার যাতে নিজের উপর কনফিডেন্স কম না হয়, তাই ওনাকে আমি এখানে বসতে বললাম। আপনি বলতে চাইছেন আমি দেখতেও সুন্দর না, তার উপর আমার ড্রেসিং সেন্স খারাপ? নীরব কিছু বলে না, শুধু হাসে। তার হাসি দেখে না চাইতেও বাসের সবাই হেসে ওঠে। মেয়েটা বিরক্ত হয়ে আর কিছু বলল না। এনি নীরবের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই 1.5 মাসের পরিচিত ছেলেটা সব সময় তার ঢাল হয়ে দাঁড়িয়েছে। না চাইতেও এনি এখন মেয়েদের মতো সাজে, শখ করে শাড়ি পরে, একা একা থাকলে গান শুনে। এসব তো হওয়ার কথা না। তাকে তো পাঠানো হয়েছিল নীরবের সাথে শুধু বিনয় দেখিয়ে ফেরিহাকে খুঁজে বের করতে। এমনকি কালও তো জোয়েফ এসে বারবার তাকে বলে গিয়েছে এই কম্পিংয়ের মাঝে সুযোগ বুঝেই যেন ফেরিহাকে মেরে ফেলে। এই জন্যই তো তার আশা। অথচ ফেরিহা মেয়েটাকে দেখে তার খুব মায়া হচ্ছে, চুপচাপ বসে আছে। আর নীরব, তার সাথে বন্ধুত্বটা তো এক চিমটেও মিথ্যা নয়। এতদিনে হয়তো এনির দিক থেকে বিষয়টা বন্ধুত্ব থেকেও একটু বেশি এগিয়েছে। এনি কি প্ল্যান অনুযায়ী সবটা করতে পারবে, নাকি নিজের সুই সুতোর বুনা জালে নিজেই আটকে যাবে? সে আর কিছু ভাবতে পারে না। এনিকে এতটা চিন্তিত দেখে নীরব বলে, চকলেট খাবেন? কি? কি মানে চকলেট? চকলেট তো চকলেটই, আমার ব্যাগে অনেকগুলো আছে। আমি খাবো তাই আপনাকেও জিজ্ঞেস করলাম। নো থ্যাঙ্কস। আরে নিন তো, যদিও এটা মেয়েদের জাতীয় খাবার, আমি ছেলে হয়েও 2-1টা খাই আর কি। একটা নেন। নীরব একটা কিটক্যাট এগিয়ে দেয় এনির দিকে। এনি হাতে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে থাকে। এটা সে জীবনেও খায়নি। প্যাকেটটা ছিঁড়ে মুখে একটু দিতেই তার চোখ বড় বড় হয়ে যায়। এটা কি খেলো সে? এমন মজার খাবার সে জীবনেও টেস্ট করেনি। গপ গপ করে পুরো চকলেট মুখে পুরে ফেলে। ফারদিন গত 1 মাস যাবৎ গেস্ট হাউসেই আছে। সে এখন আবার আগের মতো হয়ে গিয়েছে। সব সময় একা থাকে, একা একাই ভাবনা চিন্তা। কখনো কখনো ভ্যাম্পায়ার রাজ্যে গিয়ে নিজের দায়িত্বটা পালন করেছে। সে শেষ কবে আর্ট গ্যালারিতে গিয়েছে সেটাও মনে নেই। নিজের বিছানায় ঠিক সামনের দেওয়ালে বড় একটা সাদা পর্দা টানানো। পর্দাটার সামনে গিয়ে দাঁড়ায় সে। একটা হ্যাঁচকা টান দিয়ে সরিয়ে দিতেই পুরো দেওয়ালে করা তার কারুকার্য ফুটে ওঠে। নিজের হাতে এঁকেছে সে। উস্কো মুখ, খোলা চুলে ভীতু দৃষ্টিতে তাকিয়ে থাকা এক রমণী। পাশের টি টেবিলের উপর বোতল থেকে লাল রঙের একটা পানীয় তার গ্লাসে ঢেলে নেয়। গ্লাসটা নিয়ে চুমুক দিয়ে আকাশ সেই ছবির দিকে তাকিয়ে বলে, কেন এসেছিল আমার জীবনে? শুধু শুধু কিছু স্মৃতি রেখে যখন চলে যাওয়ারই ছিল, না এসেই পারতে। ভীষণ যন্ত্রণা অনুভব করে ফারদিন। হাতের গ্লাসটা ছুঁড়ে মারে দেওয়ালের পেন্ডিংয়ের উপর। সাথে সাথে পুরো ছবিটা হালকা লালচে ভাব ফুটে ওঠে। এতে যেন বেশ জীবন্ত মনে হচ্ছে ছবিটার মেয়েকে। যখন গিয়েছই আর কখনোই ফিরে এসো না, কারণ একবার যেতে তো দিয়েইছি, আর আসলে কিন্তু চাইলেও যেতে পারবে না। এর থেকে বরং তুমি দূরেই থাকো। রাগে কষ্টে ফারদিন জন্তুদের মতো হুঙ্কার দিয়ে ওঠে। গর্জন করতে করতে 2 হাত মুঠো করতেই শরীরের সব রগ ভেসে ওঠে। চোখের রং হঠাৎ পাল্টে লাল রক্তিম বর্ণ ধারণ করে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ। বিদ্যুতের গতিতে দৌড়ে গেস্ট হাউস থেকে বেরিয়ে পাশের জঙ্গলের একটা বড় গাছের নিচে গিয়ে দাঁড়ায়। তার হাতের নখগুলো হঠাৎ জানোয়ারদের মতো অনেক বড় বড় হয়ে যায়। গাছে একের পর এক ক্যাচ করতে থাকে। গাছের ছালগুলো ছিঁড়ে যায় তার নখের হিংস্র আঘাতে। ফারদিন নিজেকে শান্ত করে থাকে। এই শীতে এমন গাছগাছালিতে ঘেরা এলাকায় সে ঘেমে গিয়েছে। একটা বদ্ধ গুহায় একজন বয়স্ক মহিলা বসে আছে। দেখতে মানুষের মতো লাগলেও সে একজন ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার রাজ্যের সবচেয়ে বয়স্ক ভ্যাম্পায়ার। নানান ম্যাজিকের জিনিস, ঔষধ আবিষ্কার করে সে। বেশিরভাগ সময় আল্লাহর প্রার্থনায় ব্যর্থ থাকে।
তারও মনে হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময় ঘনিয়ে এসেছে। রাজকুমারের সাহায্যের জন্য আমি সর্বদা প্রস্তুত। সেই মেয়ের কোনো ক্ষতি আমি হতে দিব না। তাকে যেভাবে হোক বাঁচাতেই হবে। সে আরও কিছু দোয়া পরে একটা পানীয়তে ফু দেয়, অতঃপর সেটাকে একটা ছোট্ট শিশিতে ভরে মুখ আটকে রাখে। সেই পানীয় থেকে কেমন এক বেগুনি নীল টাইপ ধোঁয়া বের হচ্ছিল। সে ভালো করে বোতলটা আটকে গুহার এক পাশে রেখে দেয়। সঠিক সময় এটা কাজে আসবে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, কিছুক্ষণ পর হয়তো রাতও হয়ে যাবে। মাঝখানে একবার গাড়ি একটা হোটেলের সামনে থেমেছিল। সেখান থেকে সবাই দুপুরের ভোজন করে আবার বাসে চড়ে বসে। আর একটু পর হয়তো রাতেই হয়ে যাবে। ভাগ্যিস তারা সময় নিয়ে 3 দিনের জন্য এসেছে। আরও বেশি সময় নিয়ে আসলে আরও ভালো হতো। যেতে আসতেই তো 2 দিন শেষ হবে। বাসের ড্রাইভার বাংলা গান ছেড়ে দিয়েছে। এমন শেখাখোর গানে কেউই কোনো ফিলিংস পাচ্ছে না অবশ্য। বাস তার আপন গতিতে চলছে, তবে হঠাৎ ধীরে ধীরে বাসের গতি কমতে শুরু করলো। সবাই বুঝতে পেরেছে তারা তাদের গন্তব্যের খুবই নিকটই। ড্রাইভার খুব কম গতিতে বাসটা এগোতে থাকে। ফেরিহা জানালা দিয়ে তাকিয়ে দেখে রাত হয়ে এসেছে। রাতের একদম আগ মুহূর্তে আকাশটা কেমন ঘোলাটে বর্ণ ধারণ করেছে। ফোন নিয়ে দুটো ছবি তুলে নেয়। দূর দূরান্তের পাহাড়গুলোও একটু একটু দেখা যাচ্ছে। কাল সকালে ভালো করে দেখা যাবে। পাহাড়ি রাস্তায় খুব সাবধানে বাস চালাতে হয়। তার উপর রাত, আবার শীতকাল, কুয়াশায় আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা, খুব সাবধানে গাড়ি চালাতে হয়। এই তো আশা করছি স্যার ম্যাডামরা নামেন। হেলপারের কথায় সবাই নড়ে চড়ে ওঠে। ফেরিহা পাশে ঘুমন্ত নীরাকে ডেকে তোলে। তারপর সবাই বাস থেকে নেমে যায় এক এক করে। ওয়েলকাম এভরিওয়ান। একজন 25 কি 26 বয়সী ছেলে সবাইকে স্বাগতম জানায়। তাদের ট্যুরিস্ট কোম্পানির আন্ডারেই সবাই ঘুরতে এসেছে। এই ছেলে সবার গাইড হিসেবে থাকবে। এই পাহাড়ি এলাকার সব পাহাড় থেকে সব কিছু আমার চেনা। আমি কাল সকাল থেকে আপনাদের সব জায়গায় ঘুরে দেখাবো। এখন আপনাদের জন্য ক্যাম্প রেডি করা হয়েছে, চলুন। ছেলেটার কথা মতো সবাই তার পেছনে পেছনে যেতে শুরু করে। একটা ছোট্ট পাহাড়ের এক পাশে সিঁড়ি দিয়ে রাখা। সেই সিঁড়ি বেয়ে অতি সাবধানে সবাই উপরে উঠে যায়। পাহাড় ছোট হওয়ায় এখানে ওঠা বেশি রিস্ক নয়। সবাই উপরে গিয়ে দেখে অনেকটা জায়গা সমতল। সেখানে ছোট ছোট কয়েকটা তাঁবু টানানো। সেখানে সবাই থাকবে। এক পাশে কয়েকটা লাকড়িতে আগুন দাউ দাউ করে জ্বলছে, যার আলোতে সব জায়গা আলোকিত। দূর থেকে হঠাৎ শিয়াল হুঙ্কার দিয়ে উঠতেই সবাই ভয় পেয়ে যায়। দায়িত্বে থাকা ছেলেটা বলে, ভয় নেই, ওরা এদিকটায় আসবে না। তবে দয়া করে কেউ না বলে কোথাও যাবেন না। কিছু জায়গা খুব রিস্ক, বিশেষ করে বড় পাহাড়গুলোতে সকাল হওয়ার আগে ভুলেও যাবেন না। সবাই মাথা নাড়ে। যে যার যার তাঁবুতে গিয়ে ব্যাগ রাখে। আগুনের এক পাশে বড় বড় ড্যাক ও পানির ট্যাঙ্কের ব্যবস্থা রয়েছে। ফেরিহা ফ্রেশ হয়ে খাবার সেরে তাঁবুতে ফিরে যায়। আজ আর বারবিকিউ নাইট বা আগুনের চারপাশে গোল হয়ে বসে আড্ডা দেওয়া কিছুই হবে না। সবাই খুব ক্লান্ত। কিছু পর সবাই ঘুমিয়ে যায়। রাত তখন প্রায় 1টা। হঠাৎ ফেরিহার ঘুম ভেঙে যায়। একটু বেশি শীত এখানে। বিছানা ছেড়ে হাতের ফোনটা নিয়ে ফেরিহা বাইরে বেরিয়ে আসে। রাতটা পূর্ণিমার। চাঁদের আলোতে দূর দূরান্ত অবধি শুধু ঘন জঙ্গল আর দানব আকৃতির বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। এমন ভৌতিক পরিবেশে ভয়ে আগে কাটা দিয়ে উঠে ফেরিহা। ভয়ানক কিছু আক্রমণ করলে তখন? দূর, আমি বেশি ভাবছি। ফেরিহা ফোনের ক্যামেরা নাইট মুডে দিয়ে কিছু ছবি তুলে নেয়। চারপাশে পিনপিনে নীরবতা। পা ফেললেও যেন আওয়াজ হচ্ছে। হঠাৎ তার আবার ফারদিনের কথা মনে পড়ে। ওকে আপন করে নিলে তাদের গল্পটা কোন রূপকথার থেকে কম হতো না। এমনই কোনো এক রোমাঞ্চর পরিবেশে তারা একসাথে চাঁদ দেখতো হয়তো। এসব কি ভাবছি আবার? আমরা আলাদা, সম্পূর্ণ আলাদা। দুটি আলাদা সত্তা কখনো ভালোবাসতে পারে না।
দূরে শিয়ালের ডাকে সে আবার কেঁপে ওঠে। ভ্যাম্পায়ারের সাথে তো দেখা হলোই, এখন যদি জিন এসে পড়ে ভিতরেই যাই বাবা। কেউ একজন তীক্ষ্ণ দৃষ্টিতে ফেরিহাকে নজর রাখছে। বিষয়টা অবশ্য তার অজানা। অজ্ঞাত ব্যক্তির ঠোঁটে পাকা হাসি, যেন কোনো বাজে মতলব আছে তার। পরের দিন সকালের কুয়াশাচ্ছন্ন পরিবেশটায় মনটা যেন বেশ প্রফুল্ল লাগছে সবার। মোটা মোটা কাপড় পরে সবাই একসাথে বের হচ্ছে। তাদেরকে ঘুরে দেখানোর জন্য যেই ছেলেটা আছে তার নাম আফ্রিদ। ফেরিহা নিজের কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। গাছগাছালিতে ঘেরা পাহাড়ি এলাকার মাঝ দিয়ে সবাই হেঁটে চলছে। এখন তারা বড় এক পাহাড়ে উঠবে, তবে সাবধানভাবে নয়। দড়ি দিয়ে নিজেদের বেঁধে পাহাড়ের ফাটলে পা দিয়ে ও হাত দিয়ে ধরে বেয়ে উঠবে। এক কথায় ক্লাইম্বিং করবে, যা পর্বতারোহণ করার এক ধরনের পদ্ধতি।